আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি। চট্টগ্রাম ইপিজেডে কর্মপরিবেশ ঘুরে দেখলেন ৪০ দেশের বিনিয়োগকারী। সার্বিক চিত্র দেখে জানিয়েছেন আশার কথা। বিচার বিভাগে সংস্কার না হলে কোনো সেক্টরেই সংস্কারই স্থায়িত্ব পাবে না, মন্তব্য প্রধান বিচারপতি। বাগেরহাটে ৫তলা ভবনে আগুন, ৩.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, পড়ে গিয়ে একজনের মৃত্যু। রাজশাহীতে ট্রাক ও ২ বাসের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত যাত্রী। গাড়ি জব্দ হলেও ট্রাক চালক সহকারী পলাতক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করছেন। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে নগরীর বিভিন্ন জায়গায়। এদিকে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক মধ্যপ্রাচ্য দেখতে চাই, যেখানে প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের অধিকার, এগুলো আবার প্রতিষ্ঠিত হবে। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বরিশালেও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। অনেক ইসলামিক রাষ্ট্র আছে যেটা এখনো চুপ করে বসে আছে, এটা দেখতেছে না যে মুসলমানদের উপর অত্যাচার চলছে। ফিলিস্তিনের যে দখলদারিত্ব, যে অবৈধ ইহুদি রাষ্ট্র বসে আছে, এটার জন্য আমরা যেন উত্তম প্রতিবাদ করতে পারি এবং আমাদের জন্য সেনাবাহিনীকে আমরা বলতে পারি যে তোমরা কেন ঘরে বসে আছো, তোমরা আগায় আসো। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও হয়েছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মচারীরাও। এছাড়া বগুড়া, লক্ষ্মীপুর, ঝালকাঠি, ফরিদপুর, নোয়াখালী, জামালপুর, নীলফামারী, ফেনী, চাঁদপুর, নরসিংদী, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ কোরিয়া, চীন সহ ৪০ দেশের ৬০ জন বিনিয়োগকারী ঘুরে দেখেছেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ সম্মেলনে এসে মাঠ পর্যায়ে কারখানা পরিদর্শন ও বিনিয়োগের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া, চীন সহ ৪০ দেশের ৬০ জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেড। তাদের সামনে তুলে ধরা হয় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগের চিত্র। চট্টগ্রামে বিনিয়োগের যে সুযোগ সুবিধা তা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী এবং বিদ্যমান পরিবেশে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছে। আমরা কোরিয়ান ইপিজেড তাদেরকে ওয়েলকাম করেছি যে তারা এখানে আসুক, ভিজিট করুক, দেখুক বাংলাদেশে ইপিজেডগুলির অবস্থা কীরকম। মাঠ পর্যায়ের সার্বিক চিত্র দেখে আসার কথা জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারি সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমি মনে করি বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। এখানে বিনিয়োগের সুযোগ অনেক বেশি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য যদি আমাদের ফ্রেমওয়ার্কটা সহজ হয়, আমরা যদি ইনভেস্ট করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আরও করব। সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিনিয়োগের একটি ভালো গন্তব্য হিসেবে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক সংস্থা। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানির যে কী ধরনের অ্যাভেলেবিলিটি আছে সেগুলোও তারা স্বচক্ষে দেখতে আসছে এবং আমাদের বিশ্বাস আজকে যে কোরিয়ান ইপিজেডের যে বর্তমান অবস্থা
এই অবস্থা দেখে তারা আগামীতে এখানে বিনিয়োগে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। কোরিয়ান ইপিজেড ছাড়াও মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সঙ্গে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশত বাস যাত্রী। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত 12টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন 3টি জব্দ করেছে পুলিশ, তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক। চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন জামাতের নেতাকর্মীরা 2টি বাস নিয়ে পিরোজপুর যাচ্ছিলেন দিলওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে। রাজশাহীর খড়খড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সামনের বাসের সংঘর্ষ হয়। 2 বাসের দূরত্ব কম থাকায় অপর বাসটিও পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি বাস। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও একজন। গাড়ি আগা পিছিয়ে যাচ্ছিল, ট্রাকে এসে একটাকে মেরেছে, ফের পরে আরেকটাকে মেরেছে। দেখলাম বাস পোল্ট্রি খাচ্ছে, পোল্ট্রি খেয়ে তখন নিচে পুকুর ছিল, সেই পুকুরে তখন পড়লো। তখন আমি জানলার কাঁচ ভেঙে তখন বাইরে বের হয়ে তখন পুকুরে ঝাঁপ দিই। সাঈদী রাহিমাহুল্লাহ সাবেক এমপি এবং জামাত ইসলামের নায়েবে আমির, তার কবর জিয়ারত এটাও তাদের টার্গেট ছিল, তো ওটার জন্যই যাচ্ছিলেন, কিন্তু দুর্ঘটনা শুরুতেই এটা হয়ে গেছে। এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়। সর্বমোট 40 জন রোগী আমাদের কাছে এসেছেন, এর মধ্যে ব্রড ডেথ হিসেবে এসেছেন 2 জন, আর ওয়ার্ডে অর্থাৎ 5 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়ার পর 1 জন রোগী মারা গেছেন। আর বাকি যে 37 জন, এর মধ্যে 35 জন রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন এবং তারা চিকিৎসাধীন। নিহত জুয়েল আহমেদ, নাসিমউদ্দিন ও মিজানুর রহমানের বাড়ি রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে। সেখানে 3 জনের মৃত্যুর খবর পৌঁছালে নামের শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী গ্রামের পরিবেশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যদি বিচার বিভাগের সংস্কার না হয় তাহলে কোনো সেক্টরের সংস্কারই স্থায়িত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে হিলির হাকিমপুর মহিলা কলেজের সেমিনার কক্ষে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরা হয়। সেই সংস্কার প্রস্তাবনার কিছুটা অর্জন হলেও এখনও বিচার বিভাগের অনেক সংস্কার কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি। সংস্কারের বার্তা প্রতিটি বিভাগ ও জেলায় পৌঁছে দিতে তিনি বিভিন্ন জেলার বিচারকদের সাথে বৈঠক করছেন বলেও জানান প্রধান বিচারপতি। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। বাগেরহাটের চিতলমারীতে 5তলা ভবনে অগ্নিকাণ্ডে অনিতা রায় নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে উপজেলা সদর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে মাইশা টাওয়ার নামের 5তলা ভবনটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অনিতা রায় নামে এক গৃহ পরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়। ভবনটি থেকে রোগী সহ অন্তত 80 জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুরুতে আমাদের ব্যাগ পেতে হয়েছে, কারণ আগুন প্রায় পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে এবং আপনারা দেখেছেন যে ছাদের উপর থেকে কিভাবে আমাদের লোকজন, ফায়ার সার্ভিস ছিল এবং পুলিশ ছিল, সবার সহযোগিতায় আমরা 70 থেকে 80 জনকে রেস্কিউ করতে পেরেছি। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করছি আর কি, যে আগুনের সূত্রপাত হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। মোট 8টা ইউনিট এই অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে। এখন পর্যন্ত সর্বশেষ খবর হলো যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং এখন ড্যামিং কাজ চলতেছে। আমরা একজন মৃতদেহ পেয়েছি। বাংলাদেশে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এবং সেই সম্মেলনের প্রথম দিনে আজ এই মুহূর্তে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে।
এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন। আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন, কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন, ছবিতে ক্যাপচার করা হয়েছে। তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্রি উইল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন। ওগুলো জিজ্ঞেস করেছেন, আমাদের কর্মকর্তারা ছিলেন, সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন, একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন। ওখানে আমরা ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয়, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বোঝার জন্য যে আমরা আর কিভাবে ওনাদেরকে বেটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি। সো এটা আমাদের প্রথম প্রোগ্রামটা এখনো চলছে। ওনারা চিটাগাংয়ে আছেন, আমাদের আজকে রাতের একটা ফ্লাইট যোগে এই ফুল গ্রুপটা, 70 জনের গ্রুপটা আবার ঢাকায় ফিরে আসবেন, যাতে ওনারা আগামীকালকে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। আর একই সাথে আমাদের ইন্টারকন্টিনেন্টাল স্টার্ট আপ কানেক্ট যে ইভেন্টটা হলো, বেশ বড় সড়ো করে আমাদের স্টার্ট আপ কমিউনিটিকে কভার করার জন্য সারাদিনের লম্বা ইভেন্ট। আমার জন্য, আমি প্রথম প্যানেলটাই ছিলাম, সো আমি ফুল ডিটেলটা হয়তো বলতে পারবো না, ওটার জন্য আমি ফায়েজ ভাইয়ের সাপোর্ট নিব। বাট আমার কাছে যেটা খুবই ওভারওয়েলমিংলি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা থেকে স্টার্ট আপরা আসেনি। আপনারা দেখবেন যে সমগ্র দেশ থেকে, আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট আপরা এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। প্রায় 1500-র বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায়, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট রাইট, প্রায় 25টার চেয়েও বড়, বেশ বিদেশি গ্লোবাল বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন, তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন। একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে, সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বক্তব্যে। আবারও চলে যাচ্ছি মূল খবরে, যেখানে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে গাজায় ভয়াবহ যেই সহিংস হামলা চালানো হচ্ছে তার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশেই প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। সকাল থেকেই তো নানা ধরনের কর্মসূচির মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে। এই মুহূর্তে আসলে চট্টগ্রামে কি ধরনের কর্মসূচি চলছে? সকাল থেকে গাজায় যে নির্মম হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে চট্টগ্রাম মুখর হয়ে গেছে। সকাল থেকে চলছে কর্মসূচি। এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রামের মূল যেটা সড়ক, সেখানে আসলে ফিলিস্তিন ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম। মনে হচ্ছে যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। হাজার হাজার মানুষ, বিভিন্ন স্তরের ছাত্র, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে সমবেত হয়েছে। এবং আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন মিছিল এসে একটা মিছিলে পরিণত হচ্ছে এবং নানা দিক থেকে মিছিল এসে মূল মিছিলের সাথে যুক্ত হচ্ছে। আমরা দেখছি মিছিলটা শুরু হয়েছে 2 নম্বর গেট থেকে শুরু হয়ে মিছিলটা ধীরে ধীরে জিসির মোড়, ওয়াসা এবং লাউটান বাজার পার হয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে আমরা এখনো জানি না এই মিছিলের গন্তব্য কোন জায়গায়। মানে এত বেশি আসলে মিছিলের ছোট ছোট মিছিল এসে এখানে যুক্ত হয়েছে। মানে সবাই একসাথে মিছিলে অন্তর্ভুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবার মুখে আসলে ফিলিস্তিন ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম। আমরা দেখেছি আশেপাশে যারা বিভিন্ন গাড়িতে করে যাচ্ছে তারাও সংহতি জানিয়ে মিছিলে অংশ নিচ্ছে। আপনি দেখছেন এখানে তরুণরা, ছাত্ররা এবং সাধারণ মানুষ সবাই মিছিল অন্তর্ভুক্ত হয়েছে। সবার মুখে একটা ধ্বনি যে গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে সেটা যেন বন্ধ হয়। এবং আমরা দেখেছি এখানে মার্কিন বিরোধী এবং ইহুদি বিরোধী, ইসরায়েল বিরোধী নানা স্লোগান হচ্ছে এবং পাশাপাশি যাতে ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য বর্জনের একটা এখানে স্লোগান উঠেছে এবং তারা বলছেন এই হত্যাযজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত তারা এমন প্রতিবাদ মিছিল প্রতিদিনই করবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে আজকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে এবং দুপুরে হেফাজুল ইসলাম এখানে মিছিল করেছে। ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র সেনা এবং জামিয়া হামজা সুন্নিয়ার স্টুডেন্টরা তারাও মিছিল করছে এবং অসংখ্য মিছিল চট্টগ্রামে আজকে এখানে হয়েছে এবং মিছিল করতে আমরা জানি যে সন্ধ্যায়ও বিভিন্ন মিছিলের কর্মসূচি আছে। জি, আলমগীর সবুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু একই বিষয়ে জানতে চলে যাচ্ছে লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সারা দেশের মতো
লক্ষ্মীপুরেও নিশ্চয়ই নানাভাবে এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি চলছে, সেখানে সকাল থেকে কি ধরনের কর্মসূচি আপনার চোখে পড়েছে? লক্ষ্মীপুরে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত যে গাজায় যে ইসরায়েলের যে নৃশংস যে গণহত্যার যে প্রতিবাদে সেটি কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ মিছিল চলছে। কিছুক্ষণ আগে জেলা জামাতের উদ্যোগে চকবাজার মসজিদ থেকে বিশাল একটি মিছিল বের হয়, যেখানে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। এই মিছিলটি উত্তর তেমনি এসে কিন্তু সেখানে সমাবেশে শেষ করা হয়। এর আগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র জনতার উদ্যোগে উত্তর তেমনি থেকে একটি বিশাল মিছিল তারা দক্ষিণ তেমনি গিয়ে শেষ হয়। সেখানে কিন্তু সড়ক অবরোধ করা হয়। এই প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে। একই দাবিতে আমরা দেখেছি রামগতি, রামগঞ্জ, কমলনগর, রায়পুর এবং যে অন্যান্য যে উপজেলা রয়েছে চন্দ্রগঞ্জ, সেখানেও কিন্তু আমরা দেখেছি একই দাবিতে এই কর্মসূচি পালন করছে। এখানে যে ছাত্র জনতা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা এই কিন্তু মিছিল করছেন। পাশাপাশি আমরা দেখেছি জামাত ইসলাম রয়েছে, বিএনপি রয়েছে, যুব দল রয়েছে, ছাত্র দল রয়েছে, ছাত্র শিবির রয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীরা রয়েছে, ছাত্র জনতা রয়েছে। পাশাপাশি নারীরাও কিন্তু আমরা দেখেছি যে মিছিলে তারা অংশ নিয়েছেন। অর্থাৎ তাদের একটি দাবি অনতি বিলম্বে এই যে গাজায় যে নৃশংস যে হামলা চালানো হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, যেন অনতি বিলম্বে সেগুলো কিন্তু বন্ধ করা হয় এমনটি দাবি করেছেন। পাশাপাশি ইসরায়েলের যে ধরনের পণ্য রয়েছে সেগুলো তারা বর্জনের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে এই যে গাজায় যে নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে, মানববন্ধন হচ্ছে এবং নানা কর্মসূচি পালন করছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থেকে প্রতিবাদ কর্মসূচির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির মধ্যে ডিএনএ টেস্টে হিটু শেখের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অন্যরা ধর্ষণে জড়িত কিনা তা জানা যাবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএনএ পরীক্ষা সম্পন্ন হলেই আদালতে চার্জশিট দাখিল করা হবে। গত ১ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৫ তারিখ রাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সামরিক হাসপাতালে ১৩ মার্চ মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর, তার স্ত্রী ও ২ ছেলেকে আসামি করা হয়। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন। তারা এটা বিষয়টা ভেবে চিন্তেই একটা সিদ্ধান্ত দিবেন। কিন্তু সেটা সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। বাকিদের দায় দায়িত্ব হতে দেখা হচ্ছে কতটা কি আছে না আছে তদন্ত যেটা এখন চলমান। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানের আদালতে হাজিরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে প্রথমে জেলা ও দায়রা জজ আদালতে, পরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ২ আদালতই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। গত ১৮ মার্চ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তে মাদক বিরোধী অভিযানে ডিজিএফআই কর্মকর্তা, স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যা ও র্যাবের ১ সদস্যকে আহত করার ২টি মামলা রয়েছে। নারায়ণগঞ্জে আইডিয়াল স্কুলের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রধান অতিথি ছিলেন জুলফিকার স্টিল রোলিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েল। এ সময় তিনি বলেন, ছাত্র জনতা আত্মাহুতির মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশ গড়তে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্মৃতির বাঁধনে অবিরত ২৫ স্লোগানে আয়োজিত এই উৎসবের স্পন্সর ছিল জুলফিকার স্টিল রোলিং মিলস লিমিটেড। শুক্রবার সকাল থেকেই ওসমানী স্টেডিয়ামে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলা জমে ওঠে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র শেষে জনপ্রিয় ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবের পর্দা নামে। এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং আমরা সবাই একসাথে যে একত্রিত হতে পারবো সেটা কখনো ভাবতেও পারিনি। আওয়ামী লীগ নেতাদের হয়রানিমূলক মামলায় জয়পুরহাটে বিএনপি জামায়াতের ৩ শতাধিক নেতাকর্মী এখনও আদালতে হাজিরা দিচ্ছেন। অনেকে আছেন যারা হামলার শিকার হয়েও উল্টো হয়েছেন আসামি। এক একজনের নামে দেওয়া হয়েছে ৫ থেকে ৬টি করে মামলা। গড় হাজিরার কারণে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি তাদের। জয়পুরহাটের কালাই উপজেলার কাদরিপুরের বাসিন্দা মোহাম্মদ আলী।
2014 সালের জুলাইয়ে জমি নিয়ে বিরোধে এই বিএনপির কর্মীর ওপর হামলা চালান আওয়ামী লীগের উপজেলা আইন বিষয়ক সম্পাদক সেকান্দর আলী মৃধা ও তার সহযোগীরা। কিন্তু উল্টো অপহরণের মামলা দেয়া হয় মোহাম্মদ আলীর নামে। 11 বছর ধরে সেই মামলায় হাজিরা দিচ্ছেন তিনি। মিথ্যা মামলা আমি আর পরে পারতেছি না, আমার মিথ্যা মামলা সাদা মামলা করলো। এখন পর্যন্ত আদালতে ঘুরতেছি আদালতে। শুধু বিএনপি নয়, জামায়াতের কর্মীরাও রয়েছে এই তালিকায়। দুই দলের 3 শতাধিক নেতাকর্মীর প্রত্যেকের নামে এমন 5 থেকে 6টি করে মামলা আছে। তারিখ জটিলতায় গড় হাজিরাও হয় অনেকের। এতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনার পতনের প্রায় 8 মাস পার হলেও এসব মামলায় হাজিরা চলছেই। 2013 সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুইবার জেল খাটার পরও 4টি মামলা দিয়ে হেনস্থ করতেছে। গত 23 সালে 28 অক্টোবর আমরা এই সরকার বিরোধী আমরা যখন করি, ভোটার অধিকার আদায়ের জন্য আমরা যখন প্রোগ্রাম করি, মিছিল করি, এই মিছিলে আমাদের হয়রানিমূলক এই মামলা দিয়ে তখন থেকে আমাদেরকে পেরেশানির মধ্যে রাখছে। আশা ব্যক্ত করতেছি এই মুহূর্তে আমাদের জন্য এই মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায় অর্ধেক মামলা আমি অলরেডি নিষ্পত্তি করে ফেলেছি। যেগুলো চার্জ ছিল, চার্জ থেকে অব্যাহতি পেয়েছে এবং যেগুলো এখন সাক্ষী পর্যায়ে আছে সেই মামলাগুলো যেদিন আসতেছে সেই দিন এই মামলাগুলো আমরা নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি। শুধু আশ্বাস নয়, হয়রানি বন্ধে রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের হোসেনপুরে 3 খুন ও ধর্ষণ মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। চার্জশিট দেওয়ার পরও অদৃশ্য ক্ষমতা বলে জামিন পান মামলার একমাত্র আসামি জাহাঙ্গীর। হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী ও স্বজনরা। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক প্রবাসীর বাড়িতে তালা ঝুলছে প্রায় 1.5 বছর ধরে। 2023 সালের 14 নভেম্বর এই ঘর থেকে তার স্ত্রী ও 2 মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার পর মোবাইল কলের সূত্র ধরে পাশের বাড়ির জাহাঙ্গীর আলম সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। ডিএনএ টেস্টে মিলেছে ধর্ষণের আলামতও। 2024 সালের 31 জুলাই তদন্ত শেষে একমাত্র আসামি জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 2.5 মাস জেলে থাকার পর জামিনে বের হন। এরপর থেকেই বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন আনতেছে করতেছে, কিন্তু এখন তো যে অবস্থা ওয়ে দাঁড়াইছে, এখন আসামি পলায় থাকবো তো দূরের কথা, এখন আমরা নিজেই ওর ভয়ে আমার নিজেই পলায় থাকতে হয়। প্রকাশ্যে করে আমরা এটা তো দুঃখজনক মনে করি। দ্রুত এটার বিচার আশা করতেছি। আসামির জামিন বাতিলে আবেদনের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামি জামিনে থাকায় তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, যে কারণে বাদী স্বচ্ছন্দে চলাফেরা সহ কোর্টে আসতে ভয় পাচ্ছে, মামলার সাক্ষী দিতে বিলম্ব হচ্ছে। এই আসামির জামিনের বিষয়টি আবার বিজ্ঞ ট্রাইব্যুনাল পুনর্বিবেচনা করতে পারেন বাদীর আবেদনের প্রেক্ষিতে। বিচারাধীন ধর্ষণ মামলায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে সুশীল সমাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরমে বরিশালে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 30 থেকে 40 জন রোগী। তবে পর্যাপ্ত বেড না থাকায় সেবা নিতে হচ্ছে মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। গত 3 মাসে 1306 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে 380, ফেব্রুয়ারিতে 390 এবং মার্চে 536 জন। আর চলতি মাসের প্রথম সপ্তাহে 280 জন চিকিৎসা নিয়েছে। ভর্তি রোগীদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাথরুম আর বমি হয়ে গেছে। এরপরে রাত্র 10টা বাজে কাজের তো আসছি, মানুষে বলছে হসপিটাল নিয়ে যাও, এই সদর হাসপাতালে নিয়ে আসছি। কালকে ভর্তি হয়েছে, আমরা ডাক্তার আন পর্যন্ত পাইনি, খালি নার্সার আই স্যালাইন একটু দিয়ে যায়, হ্যাঁ 2টার বেশি দেয় না। আমাদের এখানে ডায়রিয়া রোগীর সংখ্যা বহির্বিভাগে বেশ বেড়ে গেছে এবং আমাদের ডায়রিয়া ওয়ার্ডেও প্রতিদিন প্রায় 30-35 জন রোগী আমাদের সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে ভর্তি হচ্ছে।
মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 11:30টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এই হত্যার ঘটনা ঘটে। সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন সুজন মিয়া। সেখানে 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পরে আমরা দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালে আসার পরে ওনার ইমার্জেন্সি রুমে অ্যাডভোকেট সুজন সাহেব ওনার মৃতদেহ পাই এবং আমরা আমাদের নিয়োগকৃত অফিসার উনি সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পরে লাশ মধ্যে প্রেরণ করা হয়েছে। কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া বিএডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব প্রকল্পের বেশিরভাগের নেই কোনো অস্তিত্ব, তবে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে দুদক, আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা নিয়ে গঠিত মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের কুষ্টিয়া অঞ্চল। এর আওতায় 2020-21 অর্থ বছরে কৃষি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের জন্য 248 কোটি টাকার প্রকল্প হাতে নেয় বিএডিসি। 2024 সাল পর্যন্ত সেখানে ব্যয় দেখানো হয়েছে 192 কোটি টাকা, অগ্রগতিও দেখানো হয়েছে 75 ভাগ। তবে বাস্তবতা ভিন্ন। মাঠ পর্যায়ে এসব প্রকল্পের নেই কোনো অস্তিত্ব। কৃষকদের অভিযোগ, বছরের পর বছর সেচ প্রকল্পের নালাসহ কোনো সংস্কার হয়নি। কর্মকর্তারাও কখনো আসে না মাঠে। শুধু তাই নয়, জেলায় 668টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ তুলে নেওয়া হয়েছে 50 কোটি টাকা। এসব কাজেরও নেই অস্তিত্ব। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন এখানে ব্রিজ আছে এই জায়গাটায়, কোনো তাই নাই। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। এসব বিষয়ে মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্পের কাজ ঠিকমতো হয়েছে বলে দাবি বিএডিসি নির্বাহী প্রকৌশলীর। আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলা ই করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার মানে স্বার্থের জন্য এগুলো আর কি করে বেড়ায় আর কি। প্রাথমিক তদন্তে সব অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। জড়িতদের বিরুদ্ধে অভিযানও চালিয়েছে বিএডিসির কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়। বিভিন্ন অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি এবং সেখানে অর্থ আত্মসাতের প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে রয়েছে। সে বিষয়ে আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করার জন্য রেকর্ডপত্র তাগিদ দিয়েছিলাম। দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা এবং বরাদ্দকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরোধীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।